আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার ধারাবাহিক আলোচনায় ২ দিন থেকে ক্লাস দিতে পারিনি ব্যস্ততার কারণে, এজন্য সরি। তো আজকে একটা ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা গত নিবন্ধন প্রিভিয়াস কোশ্চেনগুলো যদি আমরা দেখি, দেখব যে সব কোশ্চেনই প্রায় আসছে। এটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী অর্থাৎ কস্ট শিট যেটাকে বলে। এটা আমরা সবচেয়ে ভালো হয় বিগত প্রশ্নগুলো দেখে যদি আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্র থেকে এটা প্রিপারেশন নিতে পারি, সবচেয়ে ভালো হয়। বাংলা ভার্সনে অঙ্কটা দেওয়া আছে। এছাড়া ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় অধ্যায় থার্ড ইয়ারের, সেখান থেকেও প্রিপারেশনটা নিতে পারি। অর্থাৎ মূল বই থেকে অঙ্কগুলো করলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে এবং ভালো মতো প্রিপারেশন হবে। তো আমরা অঙ্কটা নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে বেসিক আলোচনা। আমরা অঙ্কে যদি যাই তাহলে আরও ক্লিয়ার হবে। তো প্রথমে প্রতিষ্ঠানের নাম। হিসাব বিজ্ঞানে প্রত্যেকটা ছকের উপরই অবশ্যই প্রতিষ্ঠানের নাম হয়। উৎপাদন ব্যয় বিবরণী, তারপর হচ্ছে যেই সালের অঙ্কটা করব এবং তারিখ সমাপ্ত বছরের জন্য। তো ছকটা এরকম: বিবরণ, টাকা, টাকা, টাকা। টাকার ঘর আমরা দুইটাও ব্যবহার করতে পারি। আমি আমাদের সুবিধার জন্য তিনটা ব্যবহার করছি, তিনটাও ব্যবহার করা যায়। তো সর্বপ্রথম অঙ্কে দেখব আমরা কাঁচামালের প্রারম্ভিক মজুত, অর্থাৎ এখানে প্রত্যেকটা অঙ্কে নাও থাকতে পারে প্রারম্ভিক মজুতটা, অর্থাৎ এই মাঝখান থেকেও শুরু হতে পারে। তো কাঁচামালের প্রারম্ভিক মজুত, এটা তারিখ দেওয়া থাকবে দুইটা, যেটা হচ্ছে পহেলা তারিখ থেকে শুরু হবে, এখানে তারিখ দেওয়া থাকবে। আমরা যদি অঙ্কগুলো খেয়াল করো তাহলে দেখব যে এখানে তারিখ দেওয়া থাকবে। তো যেটা প্রথম তারিখ থাকবে শুরুর দিকে, এটা হলো কাঁচামালের প্রারম্ভিক মজুত। মূলত প্রত্যেকটা অঙ্কে যদি এটা থাকে তাহলে এটা প্রথমে আসবে, প্রারম্ভিক মজুতটা। এর সাথে আমরা কাঁচামাল ক্রয় যদি থাকে সেটা যোগ করব, অর্থাৎ কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় যোগ হবে। আচ্ছা, তো কাঁচামাল এর ক্রয় পরিবহন যদি থাকে তাহলে সেটা কাঁচামাল ক্রয়ের সাথে যোগ হবে। এবং ক্রয় ফেরত বা ক্রয় বাদটা সাধারণত এই এন্ট্রিগুলো তেমন থাকে না, তারপরও যদি থাকে তাহলে আমি নিয়ে আসছি, এই জন্য থাকতেও পারে। তো ক্রয় ফেরত বা ক্রয় বাদটা আমরা সবাই জানি, এটা ক্রয় থেকে বাদ যাবে, এটা বাদ দিব। তো এই জন্য দেখছি যদি থাকে। তাহলে প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয় আমরা যোগ করব, এর সাথে ক্রয় সংশ্লিষ্ট যে খরচগুলো বা ফেরত বাদ দেওয়ার পর, বাদটা বাদ দেওয়ার পর যেটা আসবে, তো সেটাকে আমরা দ্বিতীয় কলামে নিয়ে আসব, অর্থাৎ প্রারম্ভিক মজুদ থেকে এটা যোগ করব। আমি এটা একটা এমনি ফিগার নিয়ে আসছি টাকাগুলো বোঝানোর জন্য। এটার নাম হলো ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়। ব্যবহার উপযোগী কাঁচামালের ব্যয়, এর থেকে আমরা সমাপনী মজুদটা আছে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কে যদি কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া থাকে অবশ্যই শেষে বা ওইখানেই একটা শেষের তারিখ দেওয়া থাকবে মজুদের। তো এটা হচ্ছে সমাপনী মজুদ, অর্থাৎ বছর শেষে মজুদ। তো সমাপনী মজুদটা আমরা বাদ দিব। তাহলে মূল কথা হলো প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ এবং হচ্ছে সমাপনী মজুদ বিয়োগ, যেটা বের হবে এটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। এটা আমরা সর্বশেষ কলামে নিয়ে আসব। তো কোনো কোনো অঙ্কে এই যে প্রারম্ভিক মজুদ ক্রয় এগুলো দেওয়া থাকে, আবার কোনো কোনো অঙ্কে আমরা দেখতে পাবো যে ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকেই শুরু করে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় থেকেই শুরু করে। এটা আমরা খেয়াল করব। তো ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ যে খরচগুলো আছে, সব প্রত্যক্ষ খরচগুলো একেবারে বিশেষ করে প্রত্যক্ষ মজুরি তো প্রত্যেকটা অঙ্কে থাকেই। প্রত্যক্ষ খরচ অর্থাৎ প্রত্যক্ষ মজুরি, মুখ্য ব্যয়, এগুলো যদি আসে তাহলে আমাদের ক্রয়ের সাথে এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ হবে। প্রত্যক্ষ খরচ যেগুলো আসবে, প্রত্যক্ষ মজুরি প্রত্যেকটা অঙ্কেই পাবো আমরা। তো এই দুইটা প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পর, ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করার পর আমরা যেটা পাবো সেটা হলো মুখ্য ব্যয়, অর্থাৎ ইংলিশে আমরা প্রাইম কস্ট করছিলাম। তো এই প্রাইম কস্ট মূলত এখানে হবে একদম শেষের কলামে। এই মুখ্য ব্যয়ের সাথে তখন কারখানার উপরিব্যয় যোগ হবে। কারখানার উপরিব্যয় অর্থাৎ কস্ট শিটে আমাদের খেয়াল করতে হবে কোন ব্যয়টা কোথায় আসবে, এই ক্লাসিফিকেশনটা মনে রাখতে হবে। আমরা তো জানি সবগুলাই ব্যয় এবং সবগুলাই আসলে যোগ হবে, কিন্তু এই ক্লাসিফিকেশনটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে কোন ব্যয়টা কোনখানে আসবে। এই জন্য কারখানা উপরিব্যয় আমরা চিনে নেব, কারখানা উপরিব্যয় মূলত কী কী, অর্থাৎ কারখানার সাথে সংশ্লিষ্ট যন্ত্রপাতির সাথে সংশ্লিষ্ট যে ব্যয়গুলো, এগুলাই মূলত কারখানা উপরিব্যয়। যেমন পরোক্ষ কাঁচামাল, এটা একটা হলো প্রত্যক্ষ কাঁচামাল আর এটা হলো পরোক্ষ কাঁচামাল। পরোক্ষ মজুরি একটা প্রত্যক্ষ মজুরি, এটা কিন্তু মুখ্য ব্যয়ের ব্যবহৃত কাঁচামালের সাথেই যোগ হবে। আর এটা হলো পরোক্ষ মজুরি, এটা কারখানা উপরিব্যয়। বিদ্যুৎ, শক্তি এবং জ্বালানি, কারখানা অফিসের বেতন,
এই কারখানা ব্যয় যদি কোনো খরচের সাথে কারখানা লেখা শব্দটা লেখা থাকে, যদি কোনো খরচের সাথে কারখানা শব্দটা লেখা থাকে, সেটা অবশ্যই কারখানা উপরিব্যয়। এখানে অনেক খরচ আছে যেগুলো আমি নিয়ে আসি নাই, অনেক বড় হয়ে যাবে এজন্য। অর্থাৎ কারখানা কথাটা লেখা থাকলেই হলো কারখানা উপরিব্যয়। তো এই কারখানা উপরিব্যয় সবগুলো আমরা কি করব, যোগ করব, যোগ করে এই পাশে নিয়ে আসবো। তো কারখানা উপরিব্যয় যোগ করার পর আমাদের যেটা বের হবে সেটাকে বলা হবে মোট উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ইংলিশে যদি আমরা বলি প্রোডাকশন কস্ট অথবা ফ্যাক্টরি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড। এরপরে ওই যে ওয়ার্ক ইন প্রসেস ইংলিশে আমরা করছিলাম, এটা হলো চলতি কাজের প্রারম্ভিক মজুদ। এটাও দুইটা থাকে, অর্থাৎ একটা প্রারম্ভিক থাকবে, একটা সমাপনী থাকবে। সকল প্রারম্ভিক যোগ হবে আর সকল সমাপনীগুলো বিয়োগ হবে। তাহলে যোগ হলো চলতি কাজের প্রারম্ভিক মজুদ আর বাদ হলো চলতি কাজের সমাপনী মজুদ। হ্যাঁ, একটা জিনিস কি, এই সব অঙ্কে যে এগুলো থাকে তা কিন্তু না, কোনো কোনো অঙ্কে এগুলো থাকেও না। তো আমরা একটু খেয়াল করব যে কোনটা হচ্ছে চলতি কাজ, কোনটা সমাপনী কাজ, চলতি কাজ, আবার কোনটা কাঁচা মাল এবং কোনটা হচ্ছে উৎপাদিত পণ্য, এটা খেয়াল করতে হবে। তাহলে চলতি কাজের অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেস বললে সবাই সহজে বুঝতে পারবে, এবং ওয়ার্ক ইন প্রসেস যেটা হচ্ছে সমাপনী, তো এটা বাদ যাবে। বাদ দেওয়ার পর আমরা ওই প্রতিষ্ঠানে যদি এটা সব অঙ্কে থাকে না, থাকতেও পারে, ব্যবহার অযোগ্য দ্রব্যাদি বিক্রয়, যেটা দ্রব্য আমাদের ব্যবহার করা যাবে না, এই দ্রব্যটা যদি আমরা বিক্রয় করি তাহলে এটাও কিন্তু আমাদের কি আসবে, বাদ যাবে, এটাও বাদ যাবে, এবং এটা চলতি কার্যের পরেই বাদ যাবে। বাদ দেওয়ার পর যেটা বের হবে এটা হলো উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়, এই টাইটেলগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের হলো, তারপর মুখ্য ব্যয় বের হলো, তারপর হলো উৎপাদিত পণ্যের ব্যয় বের হলো, কারখানা ব্যয় বের হলো। এই প্রত্যেকটা ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এগুলা খুব সহজ, এবং এই ফিগারগুলো আমি দেখাচ্ছি না, এগুলো একটু দেখে নেবেন। তো এরপর উৎপাদিত পণ্যের ফিনিশ গুডস যেটাকে বলি আমরা, এই প্রারম্ভিকটা যোগ হবে, এটাও তারিখ দেওয়া থাকবে অবশ্যই, বা লেখা থাকবে প্রারম্ভিক ফিনিশ গুডস অথবা উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ। এটা হচ্ছে উৎপাদিত পণ্য, একটা হলো চলতি কার্য, ওটা ছিল কাঁচামাল। তিনটা জিনিস থাকে, একটা প্রারম্ভিক, একটা সমাপনীর। আচ্ছা, আমি আগেই বলছি প্রারম্ভিকটা যোগ হবে এবং সমাপনীটা বাদ যাবে। তাহলে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ এবং উৎপাদিত পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করার পর যেটা বের হবে এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ কস্ট অফ গুডস সোলস। এটা আমরা নিয়ে আসছি এখানে। এরপরে মূলত আরও খরচ আছে, এটা হলো বাণিজ্যিক খরচ। বাণিজ্যিক খরচ অথবা পরিচালন খরচও আমরা লিখতে পারি, পরিচালন ব্যয়ও যদি আমরা লিখি তাও ভুল হবে না। তো বাণিজ্যিক খরচকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, এটা উদত্তপত্রে আমরা করছিলাম, দুই ভাগে ভাগ করি। একটা হলো অফিস বা প্রশাসনিক খরচ আর একটা হলো বিক্রয় বা বন্টন খরচ। এটা যদি আমরা ক্লাসিফিকেশন করে দিই তাহলে সবচেয়ে উত্তম। আচ্ছা, তাহলে অফিস খরচ হচ্ছে অফিস সংশ্লিষ্ট যে ব্যয়গুলো আছে সেগুলো অফিসের সাথে, যেমন অফিসের বেতন, অফিসের ভাড়া, অফিসের কর বা অফিসের বীমা। অফিস কথাটা লেখা থাকলেই এখানে হচ্ছে আসবে। অফিসের বিদ্যুৎ খরচ, ডাক তার ও টেলিফোন, তারপর হলো ছাপা ও মণিহারি, আসবাবপত্রের অবচয়। এখানে একটা খেয়াল করার ব্যাপার যে আসবাবপত্রের অবচয়টা কিন্তু অফিস বা প্রশাসনিক খরচে আসছে। আবার যদি এখানে কলকবজার অবচয় থাকতো সেটা কিন্তু আবার আসতো কারখানা ব্যয়ের সাথে, এটা খুব খেয়াল রাখা দরকার, অবচয় দুটোই। আচ্ছা, এরপর হচ্ছে বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে খরচগুলা, এইগুলা হচ্ছে বিক্রয় বা বন্টন ব্যয় আসবে। যেমন বিক্রয় কর্মীর বেতন, এটা বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট। বিজ্ঞাপন, অনাদায়ী পাওনা, এটাও বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট। বিক্রয় পরিবহন, প্যাকিং খরচ, এরপর হলো শোরুম খরচ, এগুলো সব বিক্রয় খরচ। তাহলে পরিচালন বা বাণিজ্যিক খরচগুলো আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হলো অফিস খরচ আর একটা বিক্রয় খরচ। তাহলে বিক্রয় খরচ যোগ করার পর যে টাকাটা আসবে, অর্থাৎ বাণিজ্যিক ব্যয়, মোট বাণিজ্যিক ব্যয় যোগ করার পর যেটা আসবে এটাকে বলা হবে মোট ব্যয় বা টোটাল কস্ট বা বিক্রয় ব্যয়, কস্ট অফ সেলস যেটাকে আমরা বলি, কস্ট অফ সেলস। এর সাথে যদি ওই অঙ্কটাতে বিক্রয় দেওয়া থাকে তাহলে বিক্রয়টা থেকে আমরা মোট ব্যয়টা বাদ দিব, মুনাফাটা বের করব, অথবা মুনাফা যদি দেওয়া থাকে তাহলে আমরা বিক্রয় বের করব। কোনো কোনো অঙ্কে মুনাফা বের করতে বলে, কোনো কোনো অঙ্কে মোট ব্যয় বের করতে বলে, আবার কোনো কোনো অঙ্কে বিক্রয় বের করতে বলে। তো মুনাফার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করা দরকার, এখানে অনেক অঙ্কে পার্সেন্টেজ দেওয়া থাকে, অর্থাৎ মোট ব্যয়ের সাথে হবে নাকি বিক্রয়ের উপর, এখানে একটু বোঝার ব্যাপার আছে, আমি একটু বলে দিচ্ছি।
মুনাফা কথাটা যদি মোট ব্যয়ের 10% বা 5% হয়, অর্থাৎ মোট ব্যয়ের উপর কাটতে বলে, তাহলে আমাদের কোনো সমস্যাই না, এটা অনেক সহজ। মোট ব্যয় যত বের হবে আমাদের অঙ্কে, ওটার সাথে পার্সেন্টেজ করে দিলে যত টাকা আসবে তত টাকাই। আর বিক্রয়ের উপর যদি 10% বলে, অর্থাৎ একটা অঙ্কে বিক্রয় দেওয়াই নাই, কিন্তু আবার বলছে বিক্রয়ের উপর লাভ কাটো 10%, এক্ষেত্রে একটু আমাদেরকে বুঝতে হবে যে মোট ব্যয়, তাহলে মোট ব্যয়ের উপর কাটতে হবে, কিন্তু পুরো 100% কাটা যাবে না, অর্থাৎ 10 উপরে 10% এবং নিচে 100 যে পার্সেন্টটা থাকবে এটা বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে এটা একটু বলি, যে 10% লাভে বিক্রয়ের উপর যদি 100 টাকা মুনাফা হয়, তাহলে মোট ব্যয় কত হবে, অর্থাৎ ধরে নিলাম বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে মুনাফা হলো 10 টাকা, তো বিক্রয় মূল্য থেকে মুনাফাটা আমার বাদ দিলে টোটাল কস্টটা আমার বের হবে কত, 90 টাকা। এখন এখানে আমরা ঐকিক নিয়মে বোঝার জন্য বলছি, আমাদের এটা জরুরি না, ওয়ার্কিংয়ে দেখায় দিতে পারে যে মোট ব্যয় 90 টাকা হলে লাভ হয় 10 টাকা, অর্থাৎ মোট ব্যয় 1 টাকা হলে এই জিনিসটাই কিন্তু মূলত আমি এখানে নিয়ে আসছিলাম, এটা বোঝানোর জন্যই এইটা করছি। আবার তাহলে মোট ব্যয় আমি ধরছি 10,000 টাকা যদি হয়, তাহলে মোট ব্যয় 10,000 টাকা হলে লাভ হবে যত আসবে তত। এখানে আরেকটা জিনিস, অনেক অঙ্কে বিক্রয় খরচের কি বলে, বিক্রয় খরচ বিক্রয়ের উপর 5% বিক্রয় বাদে, অর্থাৎ বিক্রয় খরচটা, অর্থাৎ আমরা যে বিক্রয় খরচটা করলাম কি বলে ওয়ার্কশিটে বা উৎপাদন ব্যয় বিবরণীতে, এখানে বিক্রয় ব্যয়টা যদি না দেওয়া থাকে এবং বলছে বিক্রয়ের উপর 5%, আবার অঙ্কে বিক্রয়ও দেওয়া নাই, তখন কি করব, ওই আগেরটার মতোই টোটাল কস্টের মতোই আমরা বিক্রয় বাদে যে খরচটা আসবে, অর্থাৎ বিক্রয় এখনও যোগ করি নাই, প্রশাসনিক খরচ যোগ করার পর যে ফিগারটা আমাদের আসবে ওটার উপর পার্সেন্টেজ কাটবো, যেহেতু বিক্রয়ের উপর কাটতে বলছে যত পার্সেন্ট কাটতে বলবে তত পার্সেন্ট, এবং এটা 100-25, এখানে 25 হওয়ার কারণ হলো এই অঙ্কগুলোতে আবার পরে বলে থাকে যে বিক্রয়ের উপর মুনাফা হলো বিক্রয়ের উপর 20%, তাহলে এখানে হলো 20% আর হলো 5%, এই পার্সেন্ট দুইটা যোগ করে এটা বিয়োগ করতে হবে, কিন্তু এটা খেয়াল করতে হবে। তাহলে আমরা বিক্রয়ের উপর, অর্থাৎ কোনো খরচ যদি না দেওয়া থাকে, পরে পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে অবশ্যই এগুলোর কাজ করতে হবে। তাহলে মুনাফা এখানে হলো বিক্রয় খরচটা আমাদের বের করার নিয়ম, যে বিক্রয় বাদে যে খরচটা বের হবে, অর্থাৎ প্রশাসনিক খরচ যোগ করার পর যে খরচটা আমাদের বের হবে ওটার উপর পার্সেন্টেজ, এবং হচ্ছে 100-25 কেন, কারণ এখানে হলো 5% এখনও হয় নাই, আর এখানেও বিক্রয়ের উপর 25%, আর বিক্রয়টা যেহেতু আমি আগেই আলোচনা করছি এই জন্য এখানে আলোচনা করলাম না। তো উৎপাদন ব্যয় বিবরণীতে আরেকটা জিনিস হলো দরপত্র নির্ণয় করতে বলে, অর্থাৎ টেন্ডার খরচ, টেন্ডার কস্টটা নির্ণয় করতে বলে, এটা বলতেই পারে এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এক্ষেত্রে আমাদের কি করণীয়, যে আমাদেরকে প্রত্যেক যে অঙ্কের টেন্ডার করতে বলবে সেখানে প্রথমে হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী করতে বলে, তারপর দরপত্র। তো দরপত্রের ক্ষেত্রে ব্যবহৃত কাঁচামালের যে ব্যয়টা আছে এটা কিন্তু অঙ্কে দেওয়া থাকে, এবং প্রত্যক্ষ মজুরি, এই দুইটা জিনিস প্রত্যেকটা অঙ্কে আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে এই দুটার কোনো সমস্যা নাই। তো দরপত্র বলতে এরপর আরেকটা উৎপাদন ব্যয় বিবরণীর মতো আরেকটা বিবরণী আমাকে করতে হবে, আপনারা অঙ্ক করলেই বুঝতে পারবেন, একটু যদি দেখেন অঙ্কগুলা বই থেকে, অনেক সহজ। তাহলে ব্যবহৃত কাঁচামালের যে ব্যয়টা এটা দেওয়া থাকে প্রত্যেকটা অঙ্কে, এবং প্রত্যক্ষ মজুরি এটাও দেওয়া থাকে। তাহলে আমাদের পরের যে ব্যয়গুলো আছে, অর্থাৎ কি বলে, আমাদের হচ্ছে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, তারপর হলো প্রশাসনিক খরচ উপরিব্যয়, বিক্রয় বা বিতরণ খরচ, এগুলার কিন্তু খরচ যেগুলো দেওয়া থাকে না, কিন্তু এগুলোর পার্সেন্টেজগুলো বলতে বের করে আমাদেরকে করতে হবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই একই। তো আমাদের এই বিক্রয় উপরিব্যয় কত হবে বা কারখানা উপরিব্যয় কত হবে দরপত্র নির্ণয়ের ক্ষেত্রে, এটা আমরা একটু দেখি। যে এটা একই নিয়ম প্রত্যেকটা ক্ষেত্রে, যে প্রত্যক্ষ খরচের উপর আমরা কারখানা ব্যয়ের উপরিব্যয়ের যে উৎপাদন ব্যয় বিবরণীটা আমরা করব, সেক্ষেত্রে ওইটার উপর একটা শতকরা আমরা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজ কাটবো, এটাই মূলত বের হবে, যে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার, অর্থাৎ প্রত্যক্ষ মজুরির উপর কারখানা ব্যয়ের উপরিব্যয় হচ্ছে কত পার্সেন্ট হচ্ছে, এটা আমাকে ওয়ার্কিং করে নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যক্ষ মজুরি আমাদের অঙ্কে উৎপাদন ব্যয় বিবরণীতে যত আমরা করব বা আছে তত দিব, ও কারখানা উপরিব্যয় ঠিক আমরা জানি ইতিমধ্যে যে কারখানা উপরিব্যয় কোনটা, ফ্যাক্টরি ওভারহেড যে আছে এগুলো যোগ করার পর যেটা বের হয় এটা হলো কারখানা উপরিব্যয়, এটা উপরে দিব, তারপর হচ্ছে পার্সেন্টেজ করে যত পার্সেন্ট আসবে আমরা দরপত্র বিবরণীতে ঠিক কারখানা উপরিব্যয় ওই যে প্রত্যক্ষ মজুরি দেওয়া থাকবে ওটার উপর কেটে, নতুন যে প্রত্যক্ষ মজুরিটা দেওয়া থাকবে ওটার উপর 50% কেটে ওখানে কারখানা উপরিব্যয় হিসেবে যোগ করব। আচ্ছা, উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার,
এটা আমরা এখানে আমি দুইবার দেখাইছি, একটা প্রশাসনিক উপরিব্যয় অর্থাৎ আরেকটা হলো বিক্রয় বা বিতরণজনিত উপরিব্যয়। আপনারা একসাথে দেখাতে পারেন, এই পার্সেন্টেজটা একসাথে করতে পারেন, অর্থাৎ প্রশাসনিক এবং বিক্রয়টা টোটালটাই একসাথে করা যায়। তাহলে এটা কিসের উপর শতকরাটা নির্ণয় করব? এটা হলো উৎপাদন ব্যয়ের উপর, এটা হলো উৎপাদন ব্যয়ের উপর, অর্থাৎ কারখানা ওভারহেড যোগ করার পর যেটা বের হবে ফ্যাক্টরি কস্ট বা প্রোডাকশন কস্ট, উৎপাদন ব্যয়, এটা হলো, এটা দিয়ে করতে হবে, এটা হলো ভিত্তি। তো এটা এটা হচ্ছে নিচে উৎপাদন ব্যয়, এখানে 100 লিখি নাই, 100 হবে, এখানেও ঠিক 100 হবে। তো উপরে হবে প্রশাসনিক উপরিব্যয়, অর্থাৎ আমরা ইতিমধ্যে যে দুঃখিত, মোবাইলের ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছে, চার্জ নাই। আচ্ছা, তো আমরা ছিলাম এখানে মনে হচ্ছিলাম, তো হলো যে আমাদের উৎপাদন ব্যয়ের উপর প্রশাসনিক উপরিব্যয়, অর্থাৎ প্রশাসনিক উপরিব্যয়ের হারটা বের করব উৎপাদন ব্যয়ের উপর, বিক্রয় বা বিতরণ ব্যয়ের হারটা বের করব আমরা উৎপাদন ব্যয়ের উপর, আর হচ্ছে কারখানা উপরিব্যয়ের হারটা বের করব প্রত্যক্ষ মজুরির উপর। এবং এখানে প্রত্যক্ষ মজুরি যেটা অঙ্কে দেওয়া থাকবে, ঠিক নতুন যে দরপত্রটা করব ওইটার উপর পার্সেন্টেজ কাটবো, এবং আমরা যে উৎপাদন ব্যয় বিবরণীটা করব ওইটার যে উৎপাদন ব্যয়টা থাকবে, প্রশাসনিক ব্যয় ঠিক যত পার্সেন্ট বের হবে ওইটার এই উৎপাদন ব্যয়ের উপর আমরা হচ্ছে পার্সেন্টেজটা কাটবো, তারপর হচ্ছে প্রশাসনিক ব্যয় নিয়ে আসবো। বিক্রয় এবং বিতরণ ব্যয় ঠিক উৎপাদন ব্যয়ের উপর কাটবো আমাদের নতুন যে আমরা যে ওয়ার্কশিট বা উৎপাদন ব্যয় বিবরণীটা করছি। তো এরপরে মূলত আমাদেরকে দরপত্র ব্যয় বিবরণী, এটা হলো দরপত্র বিবরণী, টেন্ডার খরচ যেটাকে বলি আমরা, টেন্ডার ব্যয় বিবরণ, টাকা, এটা হচ্ছে ছক। এটা অত্যন্ত সহজ, অর্থাৎ হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় বিবরণী যেটা আছে ওটাই, এখানে ওয়ার্ক ইন প্রসেস নাই, অর্থাৎ চলতি কার্য, তারপর হয়তো কাঁচামাল, এগুলো কিছুই থাকবে না। এই যে ব্যবহৃত কাঁচামাল প্রথমে আসবে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় এটা অঙ্কে দেওয়াই থাকবে বা পার্সেন্টেজ দেওয়া থাকবে বৃদ্ধি বা কম আগেরটার সাথে। তো আমরা নিচ্ছি 1500 টাকা, এর সাথে মজুরিটাও দেওয়া থাকবে, এটা হলো 500 টাকা, অর্থাৎ এই কাঁচামালের ব্যয় আগের মতোই, কাঁচামাল ব্যয়ের সাথে মজুরি যোগ করার পর যেটা বের হবে এটা হলো মুখ্য ব্যয়। ঠিক এরপরে উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা কি নিয়ে আসছিলাম? কারখানা পরিব্যয় যোগ করছি। তাহলে কারখানা পরিব্যয় আমরা একটু আগে যে হারটা দেখালাম, শতকরা হারটা, ওইটার যে হারটা থাকবে এই কারখানা পরিব্যয় ঠিক এই যে মজুরি আছে এই মজুরির উপরেই কিন্তু কাটতে হবে, অর্থাৎ যত পার্সেন্ট থাকবে এইটার উপরেই আমরা কারখানা পরিব্যয়ের হারটা দিয়ে গুণ করে এখানে নিয়ে আসবো। তারপর হলো পরিচালন ব্যয় চলে আসে, উৎপাদন ব্যয় আমরা হচ্ছে টাইটেলটা দিব উৎপাদন ব্যয়, কারণ এখানে চলতি কার্য নাই, তারপর হচ্ছে ফিনিশ গুডস নাই, এগুলো আসে না সাধারণত। এরপরে পরিচালন ব্যয় অর্থাৎ আমরা একটু আগে দেখলাম প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ব্যয় যেটা হার বের করলাম, এটা হচ্ছে এই যে উৎপাদন ব্যয় যেটা আছে এটার উপর ওই পার্সেন্টেজটা যেটা বের হবে ওইটার উপর কাটবো, এটাও ঠিক বিক্রয় ব্যয়টাও এটার উপর পার্সেন্টেজ কেটে এখানে নিয়ে আসবো, তারপর দুইটা যোগ করে যেটা বের হবে এটা হলো মোট ব্যয়, এর সাথে নির্লাভ যোগ করে যেটা বের হবে এটাকে বলা হবে বিক্রয়। এটাই ছিল মূলত উৎপাদন ব্যয় বিবরণী, এতে এই দুইটাই আসে। তো আমরা যদি সেকেন্ড ইয়ারের হিসাব বিজ্ঞান বইটার দিকে একটু রিভিশন করি বা অঙ্কগুলো দেখি তাহলে আরও ক্লিয়ার হবে আমাদের, এখানে শুধু বেসিক আলোচনা করা হলো। তো আসলে নিবন্ধন পরীক্ষার জন্য যেহেতু একটু আমাদের হিসাব বিজ্ঞানে অনেক কম প্রার্থী টিকায় এবং অনেক কম্পিটিশন হয় এবং সবাই মোটামুটি অঙ্ক পারে যারা হিসাব বিজ্ঞানে করছে, তো তার জন্য অনেক হার্ড। তো সেক্ষেত্রে মূল বই থেকে প্রিপারেশন নিলে অনেক ভালো হবে। তো আমি নিয়মিত ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো যারা হচ্ছে ভালো লাগবে, যাদের ভালো লাগবে, উপকারে আসবে, তারা শেয়ার, লাইক, কমেন্ট করে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব ব্যস্ততার মধ্য থেকে সময় বের করা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।